আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে বসে বণিক বার্তার সঙ্গে। এটি এক্সক্লুসিভ, মানে একান্ত সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে তিনি কতগুলো কথা খোলামেলা বলেছেন এবং তার কথাগুলো ছিল অনেকটা সাবলীল, নির্ভীক, এবং সেই কথার মধ্যে কোনো জড়তা ছিল না এবং কৌশলও তিনি অবলম্বন করেননি। এবং তার সেই বক্তব্য দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি হতাশ। তৃণমূলে তিনি আশা ছেড়ে দিয়েছেন এবং তিনি ক্ষমতা ছাড়তে পারলে এখন বেঁচে যান, এই অবস্থা। তো এই বিষয় নিয়ে কথা বলব, তার আগে তার আরও কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড বলে নেই। সেটি হলো, তিনি যখন প্রথম ক্ষমতায় এলেন তখন তার মধ্যে একটা এয়ারপোর্টে যখন এলেন তার মধ্যে তখন একটা নেতৃত্বের যাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য এবং দৃঢ়তা, এটা ছিল। এর কারণ হলো তিনি এয়ারপোর্টে নেমেই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন, ইউ হ্যাভ ইনভাইটেড মি, আমি আসিনি। তো যেহেতু আমি এসেছি, আমার কথা মতো চলতে হবে, আমার কথা শুনতে হবে। এবং এটা নেতার কথা। এর কারণ হলো, জাতির জীবনে দুটো সময় আসে। যখন শান্তিপূর্ণ অবস্থান থাকে তখন গণতান্ত্রিকভাবে সবার কথা শুনতে হয়, আর অশান্তির সময় নেতার কথা শুনতে হয়। এটা আমার কথা নয়, এটা মাওলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এবং আপনারা জানেন যে পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে কয়জন লোক কিংবদন্তি, তার মধ্যে এমনকি মহাত্মা গান্ধীর চাইতেও যাকে সম্মান করা হয়, মর্যাদা দেওয়া হয়, এবং যার জীবনে কোনো বিতর্ক নেই। মহাত্মা গান্ধীর জীবনে অনেক বিতর্ক আছে, তারপরে বল্লভভাই প্যাটেলের জীবনে অনেক বিতর্ক রয়েছে, জওহরলাল নেহেরুর জীবনে অনেক বিতর্ক রয়েছে। সেটা নারী কেলেঙ্কারি বলেন, মদ বলেন, দলকে বিভিন্ন খাতে পরিচালনা করা, ব্রিটিশদের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখা, নানা রকম বেইমানি মুনাফিকির কথা অনেক জাতীয় নেতার জীবনে আছে। কিন্তু একজন মানুষ যিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, সেটা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। এবং মাওলানা আবুল কালাম আজাদ, তার যে সেক্রেটারি, তিনি ছিলেন হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির আমাদের বাংলাদেশের সন্তান এবং ফরিদপুর জেলার সন্তান। এবং হুমায়ুন কবিরের ছোট ভাইয়ের নাম হলো আকবর কবির। আকবর কবিরের মেয়ের নাম সিগমা হুদার মেয়ের জামাইয়ের নাম হলো নাজমুল হুদা। এবং নাজমুল হুদা তথ্যমন্ত্রী ছিলেন, এবং জিয়াউর রহমানের প্রথম ক্যাবিনেটে আকবর কবির, মানে হুমায়ুন কবিরের ছোট ভাই, তিনি তথ্যমন্ত্রী ছিলেন, এবং তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে সদস্য ছিলেন। এবং জিয়াউর রহমান সাহেব যখন পাকিস্তান মিলিটারি একাডেমিতে তিনি যখন চান্স পেলেন, সেই সময়টাতে তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের জয়েন্ট সেক্রেটারি রূপে সেখানে কর্মরত ছিলেন, এবং জিয়াউর রহমানের ফাইলে একজন গেজেটেড অফিসারের যে রিকমেন্ডেশন লাগে, এটি আকবর কবির সাহেব করেছিলেন। তো বোঝার চেষ্টা করেন যে আমাদের এই বাংলাদেশ কিন্তু বহু বিখ্যাত মানুষের যাকে বলা হয় অধিক্ষেত্র। তো সেই হুমায়ুন কবির সাহেব, তিনি প্রথমে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের রাজনৈতিক সচিব ছিলেন, এবং স্বাধীন ভারতে যখন তিনি যাকে বলা হয় প্রথম শিক্ষামন্ত্রী হলেন, অবিভক্ত মানে সেই ভারতের, স্বাধীন ভারতের মাওলানা আবুল কালাম আজাদ, তখন তার সচিব মানে সেক্রেটারি, যে আমাদের দেশের শিক্ষা সচিব ছিলেন কে? হুমায়ুন কবির সাহেব। এবং হুমায়ুন কবির সাহেবের যে পরবর্তীতে তিনি আবার নিজেই শিক্ষামন্ত্রী হয়েছিলেন, সচিব থেকে পরে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। এবং হুমায়ুন কবির সাহেবের ছেলে আলতামাশ কবির, তিনি ভারতের চিফ জাস্টিস হয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের একদম সেন্ট্রাল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন আলতামাশ কবির। তো সেই মাওলানা আবুল কালাম আজাদ সম্পর্কে বলছি। তার লেখা বই, যে বই তিনি বলেছেন, আর সেটা লিখেছেন ইংরেজিতে হুমায়ুন কবির সাহেব, অনুলিপি করেছেন হুমায়ুন কবির সাহেব। তো সেই বইতে তিনি বলেছেন যে জাতীয় জীবনে কখনো কখনো এমন ঘটনা আসে যখন নেতার কথায় সবাইকে চলতে হয়, আর কখনো কখনো এমন ঘটনা ঘটে যখন জনগণের কথায় নেতাকে চলতে হয়। আমাদের এই দেশে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেখানে ওইরকম নেতার কথায় সবাইকে চলতে হবে। বোনাপার্টের মতো, জুলিয়াস সিজারের মতো তছনছ করে দিয়ে, তলোয়ার দিয়ে সবকিছু চালাতে হবে। তো সেটা কেমন? যেমন দেখা গেল নেপোলিয়ন বোনাপার্ট যখন ক্ষমতায় এলেন, অর্থাৎ ফ্রেঞ্চ রেভলিউশনের পর বছরের পর বছর, 6 থেকে 7 বছর কন্টিনিউয়াসলি দেশে অরাজকতা চলছে। কোনো অবস্থাতেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হচ্ছে না, সেনাবাহিনীতে কু হচ্ছে, দেশ চলছে না, মারামারি, চুরি, ডাকাতি, রাহাজানি সব কিছু চলছে। তিনি ক্ষমতা দখল করলেন সোজা পার্লামেন্টে চলে গেলেন।
তো পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্টে যারা লোকজন বললেন যে তুমি এই ক্ষমতা দখল করছো, তোমার উৎস কি, তোমার ক্ষমতার যে বৈধতা কি? তখন তিনি তলোয়ার বের করলেন, তলোয়ার বের করে বললেন যে এটাই হলো আমার ক্ষমতার উৎস এবং এটাই হলো সবকিছুর মীমাংসাকারী। তো যারা সেই সিনেটর বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা সবাই ভয়ে মাথা নিচু করে রইল। তো দিস দ্য হিস্ট্রি। তো ওইরকম একটা হুমকি নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেটা রাখতে পারেননি বা তারাকে রাখতে দেওয়া হয়নি। তিনি শান্তির সময় যেটি হয়, অর্থাৎ জনগণের কথায় নেতাকে চলতে হয়, তদ্রূপ তিনি এখন জনগণের কথায় চলছেন এবং চলতে বাধ্য হচ্ছেন। তার মধ্যে মাস্টার মাইন্ড ঢুকে গেছে, তার মধ্যে কাস্টার মাইন্ড ঢুকে গেছে। তো তার আশেপাশে যে সমস্ত লোকজন হচ্ছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তিনি গ্রামীণ ব্যাংক যেভাবে চালিয়েছেন, গ্রামীণ ফোন যেভাবে চালিয়েছেন, তার সামাজিক ব্যবসা যেভাবে চালিয়েছেন এবং তার নিজের সফলতার ব্যাপারে তার যে জিদ ছিল, কর্তৃত্ব ছিল এবং একক হাতে সবকিছু করার তিনি চেষ্টা করেছেন, সেটা সম্ভবত তিনি একেবারেই পারছেন না। তিনি হয়তো তার ভাতিজাকে উপপ্রেস সচিব বানিয়েছেন, গ্রামীণ ব্যাংকে তার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন নূরজাহান বেগম, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, তারপরে তার পছন্দের আরও দুই একজনকে তিনি নিয়োগ দিয়েছেন। কিন্তু আলটিমেটলি এই সরকারের উপরে তিনি ওই যে এয়ারপোর্টে নেমে যেভাবে বলেছিলেন যে আমার কথা শুনতে হবে, ওইভাবে তার কথা কেউ এখন শুনছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না। আর তিনি কাউকে কোনো কথা বলছেন কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, এইরকম অবস্থাও তাকে দেখে মনে হচ্ছে না। ফলে কি হচ্ছে, তিনি ড্রপ আউট হওয়ার মতো অবস্থায় পড়ে গিয়েছেন। এখন অনেকে বলার চেষ্টা করছেন স্টেপ ডাউন, ইউনূসকে দেওয়া হবে না ইত্যাদি, হাঙ্কি পাঙ্কি সব কিছু। অথচ আমার কাছে মনে হচ্ছে যাবৎকালে তিনি খুব অল্প বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং অল্প বিষয়েই তিনি কোনো কাজ করতে পেরেছেন। এবং তারপরে তার উপদেষ্টাদের কারণে, তার সহকর্মীদের কারণে, আমলার কারণে, কামলার কারণে, রাজনীতির কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে। তিনি হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন, হিন্দুকে দিয়েছেন, তারপরে নিউ ইয়র্ক টাইমসকে দিয়েছেন, ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন, তারপর আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সব সাক্ষাৎকারগুলো নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছে। এবং তিনি প্রথম আলোকে যে সাক্ষাৎকার দিয়েছেন সব কিছু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সব মিলিয়ে এই জিনিসগুলো তার মনের উপর একটা ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে তিনি এই কদিন আগে যেটি বলেছেন, তিনি যেভাবে ইংরেজিতে বলেছেন, প্রকাশিত হয়েছে তার উল্টোভাবে। আবার সেই কথাগুলো তার পক্ষে কেউ, সাধারণ সমাজ থেকে কেউ তার পক্ষে না দাঁড়িয়ে উল্টোভাবে তার যে বক্তব্যগুলোকে নিয়ে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে, তাতে করে এই প্রবীণ মানুষটি রীতিমতো আস্থা হারিয়ে ফেলেছেন। এবং তারই ধারাবাহিকতায় দেখা গেল তিনি বণিক বার্তার সঙ্গে বলেছেন যে ইলেকশন নিয়ে আমাদের এই সংস্কার ইলেকশন নিয়ে এইগুলো নিয়ে আমরা চেষ্টা করছি, বাট যদি রাজনৈতিক দলগুলো না চায় আমরা সাথে সাথে ইলেকশন দিয়ে আমরা চলে যাবো, আমরা যেখানে আছি আমরা ভালো আছি, সবকিছু আমাদের পেশায় আমরা ফিরে যেতে চাই ইত্যাদি অনেক কিছু এই কথাগুলো বলেছেন। কিন্তু তিনি যত সহজে বলেছেন তত সহজে কি তিনি যেতে পারবেন? তিনি যেভাবে ওই যে এয়ারপোর্টে